ভিতরে কিন্তু এক ধরনের কানেকশন আছে। এটা কেন করে জানেন? কারণ আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি গত 1.5 বছরের ভারত বিদ্বেষটা দেখেন, দেখেন ভারতের প্রতি বিদ্বেষ, পাকিস্তানের প্রতি বিদ্বেষ, মানে এগুলা তো সবসময় পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে। যেমন গত 17 বছরে শেখ হাসিনা যেমন করে পাকিস্তান বিরোধিতা করেছেন, ধরেন একটা এখনকার সময়ে কিন্তু আপনি যদি সত্যি ভূ রাজনীতি দেখেন, আমি ভূ রাজনীতি এত বুঝি না, কিন্তু 20, 25, 30 বছর আগেও ভূ রাজনীতি যেমন ছিল, গ্লোবালাইজেশনের যুগে কিন্তু তেমন নাই। 20, 25, 30 বছর আগে আমরা দেখেছি একটা দল, একটা দেশ এসে আরেকটা দেশের উপর একদম নেকেডলি ইন্টারভিন করে না। এখন কিন্তু এগুলো একটু অন্যরকম, যুদ্ধগুলোর কথা আপনি বাদ দিলে সেটা অন্যরকম। কিন্তু এই যে গত 1.5 বছরের সিচুয়েশনটা কোন জায়গায় গেছে দেখেন, আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ তো কিছু সংকট আছে, হ্যাঁ। বাংলাদেশে যে ইসলামিস্ট গ্রুপের উত্থান বলেন, আমাদের নিজেদের বিউরোক্রেটিক ঝামেলা বলেন, বা ইন্টারনাল পলিটিক্যাল প্রবলেম গুলা বলেন, বা নারী বিদ্বেষ বলেন, প্রত্যেকটাকে আপনি ঢাকার জন্য আমার কাছে মনে হয় যে ভারতের যে, আপনি যে কোনো একটা প্রবলেমই হোক না কেন, ধরেন এই মুহূর্তে আপনার সাথে আমার একটা গন্ডগোল লাগলো, এটাই বলবে কি যে এটার পেছনে ইন্ডিয়ার হাত আছে। মানে প্রতিটা ইস্যুকে ভারতের একটা হাত আছে বলে এইটা প্রবলেমের ভেতরে না যাওয়ানোর জন্য এক ধরনের ভারতের ল্যাবে তৈরি একটা ভাইরাস বানিয়ে জিনিসটাকে একটা হালকা করার চেষ্টা করা হয়। এটা আমার ধারণা। দেখেন, গত 1.5 বছরে, বা আপনি যদি রিসেন্ট 1, 1.5, 2 মাসে দেখেন, যখন প্রথম আলো ভাঙা হলো, উদীচী ভাঙা হলো না, সেখানে প্রো সেকুলার দালাল, ভারতীয় দালাল, মানে এগুলাই তো বলা হয়। আজকের প্রসঙ্গটা এমন এসছে, আজকেও দেখবেন যে আমি আর আপনি ভারতের দালাল হয়ে যাব। এটা আমার কাছে মনে হয় যে এটা পলিটিক্স, আপনি যাতে ইন্টারনাল পলিটিক্স এর মেইন প্রবলেম গুলোর দিকে দৃষ্টি দিতে না পারেন, এটাও এক ধরনের পলিটিক্যাল গেম আমার কাছে। এটা সরল জায়গা থেকে মনে হয়। যেমন একটা জিনিস আপনি জি, আমাকে বলেন, একটা বিষয় আপনি আমাকে হুম। বলেন, সেটা হলো গিয়ে, আপনি কি মনে করেন যে বাংলাদেশে যে কোনো নির্বাচনে অথবা ক্ষমতায় যেতে অথবা ক্ষমতায় টিকে থাকতে ভারতের আশীর্বাদ আসলে খুব জরুরি? আমি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, মানে অ্যাজ আ হ্যাঁ। কোন পলিটিক্যাল পার্টি হিসেবে না, ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে না, যেভাবে করে এটাকে পোর্ট্রেট করা হয় সেভাবে জরুরি না। তবে একটা সুসম্পর্ক তো থাকতে হবে। কিন্তু ধরেন ভারতের সাথে আপনার সুসম্পর্ক মানেই হচ্ছে আপনি বিশ্বাসঘাতক, বা বিএনপির সাথে তার একটা যোগাযোগ হওয়া মানেই হচ্ছে বিএনপি ভারতের প্রজেক্ট নিয়ে আসছে। বিষয়টা তো তা না। বর্তমান যুগে আপনি তো আসলে দেখেন, আপনি যদি ইউরোপিয়ান পলিটিক্স গুলার দিকে দেখেন, আপনি জার্মানির পলিটিক্স এর দিকে দেখেন, টার্কির পলিটিক্স এর দিকে দেখেন, আপনি যুদ্ধ ব্যতীত কোন, মানে প্রতিবেশীকে কিন্তু আপনি একেবারে নাকচ করে দিতে পারবেন না। আর ভারতের সাথে তো আমাদের অর্থনৈতিক ভাবে, আমাদের, ইভেন আপনি শুধু অর্থনৈতিক কেন বুঝেন, সামাজিক, কালচারাল, এইসব বিষয়গুলো তো তো আছে। এখন পর্যন্ত আমি আর আপনি যে ভারত নিয়ে আলাপ করছি, বা জামাতে ইসলামী যে বলছে তাদের বাসায় ভারতীয় চ্যানেল চলছে না, শাহরুখ খানের সিনেমা চলে না, রাশমিকাকে তারা সুন্দরী বলছেন না, বলছেন তো, বা ইন্ডিয়ান কাপড় পরছি না, তার মানে আপনি তো কমপ্লিটলি এটাকে নাকচ করে দিতে পারবেন না। কিন্তু আমি মনে করি যে যেভাবে করে পোর্ট্রেট করা হয়, যে একটা রাজনৈতিক দলের, যেমন আপনি দেখেছেন খালেদা জিয়ার জানাজাতে যখন ইন্ডিয়া থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লোক এসেছে, তখন বলা হয়েছে যে এই যে দেখো, মানে বিএনপি এখন ইন্ডিয়ার সাথে একটা যোগসূত্র করে ফেলেছে। বাট এগুলোতে একটা নর্মাল সম্পর্ক আপনাকে রাখতে হবে। তো যে কথাটার মধ্যে আমি আসলে থাকতে চাই, যেমন আমি কয়েকদিন আগে একজন লেখা পড়ছিলাম, একটু জামাত ঘরানার একজন রাইটার। তিনি একটি লেখাতে, আমি নামটা না বলি, তিনি একটি লেখাতে লিখছেন যে আহ ভারতের কাছে প্রবলেম এখন কিছুই না। ভারতের কাছে প্রবলেম এখন বিএনপি না, কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তা না, শুধুমাত্র প্রবলেম হচ্ছে জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধারা নাকি ভারতের কাছে এখন মেইন প্রবলেম। এটা কিন্তু ভেরি প্রবলেমেটিক বিষয়টা। দেখেন, আপনি যখন এই কথাটা বলছেন যে জুলাই যোদ্ধারাই শুধু তাদের প্রবলেমে, মানে প্রবলেম ক্রিয়েট করছে ভারতের, ভারতের সাথে বাংলাদেশের যে আরো অনেক অনেক বিষয় আছে, বাংলাদেশের সাথে চুক্তি আছে, বা বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্স এর যে বিষয়গুলো আছে, যেমন বাংলাদেশের পলিটিক্সে তো 5টা বিষয় ভেরি ইম্পর্টেন্ট। যেমন ইন্টারনাল পলিটিক্স, যেমন ধরেন মিলিটারি, মিলিটারি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা গেম প্লে করে। তারপর ধরেন একটা সিঙ্গেল ব্যুরোক্রেসি এখানে ইম্পর্টেন্ট গেম প্লে করে, পলিটিক্যাল পার্টি করে, রিলিজিয়াস গ্রুপ করে, এবং বিজনেসম্যানরা করে। এটা তো ইন্টারনাল পলিটিক্স কে এক ধরনের কন্ট্রোলের মধ্যে আনে।
এখন আপনি এইখানে এমফাসাইজ না দিয়ে আপনি যদি সমস্ত কনস্পিরেসি বা সমস্ত গন্ডগোলকে ভারতের দিকে দেন, তাহলে হবে কি, আপনার চিন্তার মেরুকরণটাকে আপনি খুব সরলীকরণ করলেন, এবং সেই জায়গা থেকে আপনি এই যে একটা ইসলামিক গ্রুপের উত্থান হচ্ছে, এই যে নারী বিদ্বেষী বিশাল একটি গ্রুপ তৈরি হচ্ছে, এগুলাকে আপনি ঢেকে দিচ্ছেন। আমার মনে হয় যে এই ন্যারেটিভ গুলা তৈরি করা হয় বাজারে, যাতে মূল ইস্যুটা সামনে না আসে। মূল ইস্যুটাকে ঢেকে ফেলার জন্যই মনে হয় এই ধরনের একটা ন্যারেটিভ তারা তৈরি করে, এটা আমার ধারণা। আচ্ছা, একটা কথা বলেন, আপনি দেখবেন যে যখন নাকি শেখ হাসিনা সরকারের পতন হল, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার এলো, আমরা ভারতের মিডিয়াগুলোতে দেখলাম একটা হই হই রই রই ব্যাপার। তারা এমন ভাবে প্রচার করা শুরু করলো, আমি তো একটা ভারতের মিডিয়াতে এমনও দেখেছি যে ঢাকা শহরের রাজপথে নাকি লাশের পর লাশ পড়ে আছে, এরকমও তারা কিন্তু বলেছে। কলকাতার কিছু বাংলাতে কিছু টিভি, রিপাবলিকান টিভি হয়তো এরকম দেখলাম, ওখানে ক্লাউনের মতো একটা লোক লাফালাফি করছে আর বলছে যে এই মাত্র সব শেষ হয়ে গেল, মুখলো তুমুখ হলো। এগুলো আমরা দেখেছি। কিন্তু এখন যখন নির্বাচনটা বাংলাদেশে ঘনিয়েছে বা নির্বাচনের একদম আগ মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে আমি কিন্তু ভারতের মিডিয়ার সেরকম তৎপরতা আর দেখছি না। এখন যেন তারা চুপচাপ বসে দেখছে যে কি হয় না হয়। তো এই যে পরিবর্তনটা, আপনার কাছে কি মনে হয়, এটা আপনার কাছে কি ইঙ্গিত করে? এটাই তো এখন এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থান না? মানে ভারতও তো আসলে ওই জায়গা থেকেই দেখে যে ভারতকেও তো বাংলাদেশের সাথে, মানে বাংলাদেশ ছোট দেশ হতে পারে বা অনেক জায়গায় তারা আমাদের কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, কিন্তু বাংলাদেশকে তো নাকচ করে দিতে পারবে না। বাংলাদেশের ইন্টারনাল স্টেবিলিটি তো তার রাজনীতিতে তো একটা প্রভাব ফেলে। তো এটাই আমি মনে করি তার একটা সুবিধাজনক অবস্থান। কিন্তু ওই মুহূর্তে আপনি যেটা দেখেছেন যে একজন জাম্প করে এখান থেকে পড়ছে, মঞ্চের ওখান থেকে পড়ছে, আজে বাজে কথা বলছে, তাই না? ইভেন ভারতীয় মিডিয়া গুলোর কিন্তু আপনি দেখবেন ওদের কর্তৃত্ববাদী অ্যাটিটিউডটা কিন্তু সব সময় থাকে। আপনি আমি যদি একটা টক শোতে যাই, দেখবেন ওরা এমন করে কথা বলে আপনার মনে হবে যে এটা কোনো জার্নালিস্ট কথা বলছে না, আপনি গুরু শিক্ষক না, আপনাকে ধমক দিচ্ছে। মানে এরকম একটা অ্যাটিটিউড তারা করে। তো ওই সময়টা আসলে প্রেক্ষাপট তো অন্য ছিল, এবং ভারতকে 17 বছর, যেমন শেখ হাসিনা বলেছেন আমি ভারতকে যা দিয়েছি ভারত এটা কোনোদিনও ভুলতে পারবে না, বা এই টাইপের একটি কথা। বা শেখ হাসিনা ওখানে আছে এক ধরনের, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ধরেন ওই দলটাকে এবং আমাদের মুক্তিযুদ্ধকেও এই ন্যারেটিভটাই তো তৈরি করা হয়েছিল যে আমরা ভারতের ডানে পেয়েছি, বা শেখ হাসিনার ক্ষমতাটাও ভারতের সাথেই সংযুক্ত, এই জন্য এক ধরনের ওনারশিপ ক্রিয়েট হয়েছিল। আমি মনে করি যে এটা তাদের এক ধরনের সাইকোলজিক্যাল ওনারশিপ, এবং সেই ওনারশিপটা যখন তারা বিঘ্নিত হয়েছে, তারা এক ধরনের অ্যাগ্রেসিভ হয়েছে। কিন্তু আস্তে আস্তে করে তারা যখন এখন দেখছে যে বাংলাদেশ আসলেই, আপনি যতই ক্রাইসিসের কথা বলেন না কেন, আমি তো বিশ্বাস করি যে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, তখন এই ভারতের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন আপনার আহ ভারতের যে চুক্তিগুলো হয়েছে, আমি আমার একটা কথা সব সময় মনে হয়, দেখেন ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু অনেক সুযোগ ছিল মাসুদ ভাই, যে কত চুক্তি আমরা সারা জীবন শুনেছি না, দেশ বিক্রি হয়ে গেছে, এই চুক্তি হয়েছে। আপনি কি একটা চুক্তি তারা আমাদেরকে জনগণের সামনে প্রকাশ করেছে? বা হাসিনার আমলে যে চুক্তিগুলো হয়েছে, তারা কি বলেছে যে এই দেশ বিক্রির এই চুক্তি হয়েছে, এই চুক্তিতে এই এই ক্লজ গুলা ছিল, এটা দেশকে বিক্রি করে দেওয়ার জন্য যথেষ্ট? দেখেন এগুলা হচ্ছে কি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না? মানে এতই কি সস্তা, বা দেশের কি কোনো মানে টাকা পয়সার দাম আছে যেটা বিক্রি হয়ে যাবে? তার মানে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্রিয়েট করে, যেখানে ধরেন এই দেশের মানুষ একটা সামান্য অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে জিনিসপত্র ভেঙে চুরে গুড়িয়ে ফেলতে পারে। ওই আন্ডারস্ট্যান্ডিংটা, বা যে দেশে ধরেন এখনো সাক্ষরতার মানে হার কি আপনি শিক্ষিত বলেন, সেই দেশে এই ধরনের একটা সেন্টিমেন্ট প্লে করাটা তো খুবই ইজি। এবং এই গেমটাই প্লে করে আমাদের রাজনৈতিক নেতারা। আপনার কি মনে হয় এটা ভারত প্লে করে? আমি তো মনে করি যে আমাদের ইন্টারনাল রাজনৈতিক নেতারাই, তাদেরকে আমরা যাতে প্রশ্ন না করতে পারি, তাদের দিকে অঙ্গুলি না তুলতে পারি, তারা নিজের একটা নিরাপদ জায়গায় থাকার জন্য এই ভারতের ল্যাবে তৈরি ভাইরাস আমাদের মধ্যে ছেড়ে দেয়। কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আছে, ভারত ভারত আপনাকে একটা বড় দেশ পাশে থাকলে যেটা হয় সেটাই হয়। ভারত তো শুধু আমাদের সাথে করে না, শ্রীলঙ্কার সাথে করেছে, নেপালের সাথে করে, তাই না? এই ধরনের একটা জিনিস তো সবসময় করছে। কিন্তু আমার কাছে মনে হয় যতটা না এটা ভারত কর্তৃক ক্রিয়েটেড এবং যতটা না সিরিয়াস, ততটা আমাদের ইন্টারনাল পলিটিক্যাল পার্টিস গুলা যারা আছে, যারা নেতারা আছে, যাদেরকে আপনি সরাসরি
প্রশ্ন করতে পারেন যে তুমি কেন এই বিদ্বেষী কথাটা বলছো, তুমি কেন নারী বিদ্বেষ ক্রিয়েট করছো। এটা অনেক ইজি হয়ে যায় ওইভাবে নেওয়াতে, যে সমস্ত দৃষ্টি আপনি ভারতের দিকে দিয়ে দিবেন, তাহলে তার রাজনীতি করতে সুবিধা হয়, আমার এটা ধারণা। জি, আমরা প্রায় শেষ পর্যায়ে আর মাত্র দুটো প্রশ্ন আপনাকে করতে চাই। একটা কথা হলো কি যে এটা তো আপনি মানবেন এবং এটা আমরা নিজেরাও বুঝি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা স্বাধীনতার পর থেকে এর মধ্যে তো অনেক এসেছেন, বঙ্গবন্ধু এসেছেন, জিয়াউর রহমান এসেছেন, এরশাদ, হাসিনা, খালেদা, সবাই তো এসেছেন। আমার মনে হয় যে এই সময়ে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এর চেয়ে খারাপ সম্পর্ক সম্ভবত আর কখনোই ছিল না। তো আপনার কি মনে হয় যে একটা যদি নির্বাচন হয়, নির্বাচনটা যদি ভালো নির্বাচন হয়, নির্বাচনে যেই জিতুক, যখন কোনো একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, আপনি কি মনে করেন যে এই যে শীতল সম্পর্ক, এই বরফ কিছুটা হলেও গলবে? আমি তো আসলে বিশ্বাস করি, আপনার কথার সাথে আমি 100 ভাগ একমত, যে বাংলাদেশের ইতিহাসে গত 1.5 বছর মানে অ্যান্টি ভারত সেন্টিমেন্ট যেভাবে তৈরি করা হয়েছে, এটা আগে আগে ছিল, একভাবে ছিল, আর হাসিনার বয়ান তো অন্যরকম ছিল, তাই না? সেটা ছিল, রাইট। কিন্তু এইবার ম্যাসিভ জায়গায় গেছে। বিশ্বাস করেন, এই যে কথাটা প্রথম থেকেই বলছি, যে এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমাদের ইন্টারনাল পলিটিক্যাল পার্টিস গুলার তৈরি একটা ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভটা তারা তৈরি করে তাকে আপনি যাতে প্রশ্ন না করতে পারেন। এখন আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক তো ধরেন ভারতের ইলেকশনের পরে শীতল জায়গা থেকে উষ্ণ হবে। আমি উষ্ণ হওয়ার পথে, শীতল সম্পর্ক আমি চাই না, উষ্ণ হবে। এবং সেই সাথে সাথে আমি মনে করি যে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা সরাসরি বলি যে ইসলামিস্ট, আমরা যে একটা ভাবনা চিন্তার জায়গায় আছে আমাদের, তারা ক্ষমতায় আসলে মানে যেভাবে করে দেশের নারী থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলো হবে, মানে অ্যাড্রেসটা অন্যভাবে হবে। কিন্তু যদি অন্য কোনো দল, একটা মধ্যপন্থী দল ক্ষমতায় আসে, তাহলে এই সম্পর্কটা অবশ্যই ভালো হবে। এবং আমি বিশ্বাস করি যে ধরেন এখন বললে বলবেন যে আচ্ছা বিএনপির পক্ষে কথা বলছি, কিন্তু আপনি বেগম খালেদা জিয়ার সময়ও দেখেছেন যে ভারত বিরোধিতা কিন্তু ওইভাবে আসে না, কিন্তু একটা শক্ত অবস্থান ছিল। এবং এই মুহূর্তে যিনি বিএনপির হাল ধরেছেন, তিনি কিন্তু এসে তার একটা স্লোগানই আছে, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এবং আমি কিন্তু এটা বিশ্বাস করতে চাই, কারণ দেখেন আমরা এমন একটা সিচুয়েশনে আছি কামাল ভাই, যে এই গত 1.5 বছরে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে মানে আমাদের হয় কি, আমাদের নিজেদেরও তো একটু ক্লান্ত লাগে, তাই না? আমাদের মানসিক ক্লান্তিটাও তো আসে, আমরা নিজেদের ফোকাসকে আরেক জায়গায় সরিয়ে ফেলি। আমি এটা করতে চাই না, আমি আমার এনার্জিকে পজিটিভ জায়গায় খরচ করতে চাই। তাহলে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যে ভারতকে আমরা একটা প্রতিবেশী দেশ হিসেবেই দেখবো, এবং সেই প্রতিবেশী দেশের সাথে মানে দেনা পাওনা হিস্সা যতটুকু হওয়া দরকার সেটা রাজনৈতিক ভাবেই হবে, এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই হবে। সো আমি মনে করি যে ভারত ওই যে প্রভুর যে কথাটা ছিল, প্রভুর জায়গায় না, যে আমি বন্ধুর কথাও বলি না। বা আপনি যে প্রেমিক প্রেমিকার কথা বললেন, প্রেম টেম বাদ দেন, অনেক প্রেম হয়েছে এই জীবনে, হ্যাঁ। প্রেমের অপোজিটেই থাকে হচ্ছে ঘৃণা। যত কম প্রেম তত কম ঘৃণা, আমরা আসেন মাঝামাঝি থাকি। আমি এটা বিশ্বাস করি, থাকতে পারবো মাঝামাঝি। আমি একদম শেষ প্রশ্ন করছি, আমাদের নির্বাচন তো একদম দ্বার প্রান্তে চলে এসেছে, অনেকে অনেক কথা বলছেন। আপনি কি মনে করেন এই নির্বাচনে কোনো বৈদেশিক শক্তি কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে, অথবা পার্টিকুলারলি ভারত কোনো প্রভাব বিস্তার করতে পারে? আমি আহ, আপনার কথায় উত্তরটা একটু ডিপ্লোম্যাটিক ভাবে দিব না সত্যি দিব সেটা চিন্তা করে, ঝামেলা তো হয় বুঝছেন না। কিন্তু আমি যদি আমার মনের কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি না যে মানে এক্সটার্নাল কিছু ফ্যাক্টর, ধরেন কিছু এলিমেন্ট থাকতে পারে, ধরেন এক ধরনের কোনো একটা প্রপাগান্ডা তৈরি হলো, বা এগুলো তো আমরাও করি, কিন্তু আমি মনে করি যে এই ইলেকশনকে বিতর্কিত করার জন্য আমাদের দেশের ভিতরে যে ফ্যাক্টর গুলো আছে সেটাই যথেষ্ট। আমি মনে করি যে এই ফ্যাক্টরটা, আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছি, আমরা আজকে পর্যন্তও কিন্তু বাজারে এই কথা চাওয়ার আছে যে ইলেকশন হবে তো, যেটা আমরা, হ্যাঁ, তো এটা তার ভারত তৈরি করে দেয় নাই। বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথাগুলো আমরা শুনি সেটা, অথবা কত সহিংস হতে পারে এই জরিপ করে, জরিপ মানে একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছে যে কোন দলে কতটা জিতবে। তো কি পেলাম আমরা?
দেখুন, আমি সরকারি সংস্থার যে জরিপগুলো যা পেয়েছে, যে ধারণাটা পেয়েছে, সেটা আপনাদের একটু বলি আমি। তারা বলছে যে এই 300টা আসন তো হবে না, 298টা আসনে ইলেকশন হচ্ছে, দুটো তো বাদ আছে। এই 298টা আসনের মধ্যে তাদের বিবেচনায় বিএনপি জিতবে 150টা, জামাত জোট বিএনপি হবে, জোট না খেলে বিএনপি এককভাবে জিতবে 150টা আসনে, জামাত জোট জিতবে 70টা আসনে, স্বতন্ত্র জিতবে 55 জন। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। স্বতন্ত্র তারা কেন 55 জন বলল? আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থী আছে 79 জন। এই 79 জন প্রার্থী যারা আছে বিদ্রোহী, এদের মধ্যে আমার হিসাবে, আমি যতটুকু হিসাব করে দেখেছি, প্রায় ধরেন আপনার 42 থেকে 45 জন এরা খুবই স্ট্রং ক্যান্ডিডেট। মানে এরা হয় নিজেরা জিতবে অথবা অন্য কাউকে জেতাবে। মানে যদি নিজে জিততে নাও পারে, বিএনপির ভোট তারা এতটাই কাটবে যে ওখান থেকে হয়তো জামাত অথবা অন্য কেউ বেরিয়ে যাবে। বিএনপি এই যে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই 79 জনকে নিয়ন্ত্রণ করতে পারে না, আমি মনে করি এটা বিএনপির একটা বড় রাজনৈতিক ব্যর্থতা। তারা এমন লোককে নিয়ে রাজনীতি করেছে যারা দলের স্বার্থকে ইগনোর করেছে। এমন লোককে নিয়ে করে তারা দলের স্বার্থটা বুঝে নাই, মানতে চায় না, দলকে অসম্মান করেছে এই লোকগুলো। তো এত লোক নিয়ে বিএনপি রাজনীতি করতো কিভাবে? এটা আমার কাছে একটা রহস্য লাগে। আপনি নিশ্চিত থাকেন যারা বিদ্রোহী হয়েছে এদের অনেকেই এই দলের কেন্দ্রীয় অনেক নেতার সঙ্গে সুসম্পর্ক এখনো বজায় রাখছে, এবং ওখান থেকে এমন আশ্বাসও তারা পেয়েছে যে তারা নির্বাচিত হলে তাদেরকে আবার দলে ফেরত নেওয়া হবে, এবং এটা হবে। এই হলো এই ধরনের দলের। আওয়ামী লীগ বিএনপিতে এটা অতীতে বহুবার হয়েছে। এবারই গত 24-এর যে অগাস্টের পর বিএনপি যাদেরকে কয়েকজন খুব বহিষ্কার করলো না, এই বহিষ্কারের কিন্তু শেষ দিকে, এই গত নভেম্বরের দিকে এসে কিন্তু অনেকেই পাইকারি হারে আবার কিন্তু বিএনপি ফেরত নিয়েছিল। আমি তখন বলেছিলাম যে এই পাইকারি ফেরত নেওয়াটা কেন ইলেকশনের আগে? এতে কিন্তু মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। পরে অবশ্য থেমেছিল, এবং আমি নিশ্চিত নির্বাচনের শেষ হওয়ার পর আবার পাইকারি হারে ফেরত নেওয়া শুরু হয়ে যাবে। এটা যদি শুরু হয় তাহলে আগামী নির্বাচনে আবার তাদের একই সমস্যায় পড়তে হবে। এবং আমি এটাও মনে করি এই যে 79 জন বিদ্রোহী প্রার্থী, এটাই বিএনপির জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে। যাই হোক, আমি সেই সরকারি যে সংস্থাগুলো যাদের হিসাবটা পেয়েছি সেখান থেকে আমি হিসাবটা বলছি। তারা বলছে যে স্বতন্ত্র 55 জনের মতো পাশ করে যাবে। তাদের হিসেবে জাতীয় পার্টি পাশ করবে 10-12টা। কয়টা হবে অ্যাকুরেট না? 10-12টা তারা জাতীয় পার্টি। এটা আমার কাছে একটু বাড়তি মনে হয়েছে। জাতীয় পার্টি আমার বিবেচনায় এত পাশ করার কথা না, এবং তাদের বিবেচনায় ইসলামী আন্দোলন তারাও নাকি প্রায় 7-8টা সিট পেয়ে যাবে। এটাও আমার কাছে কেমন যেন একটু মানে অগ্রহণযোগ্য মনে হয়, আমি জানি না। এবং তাছাড়া অন্যান্য যারা আছে বিভিন্ন দল আছে, কোনো দল আছে 1-2 জন করে পাশ করবে, সেরকম সংখ্যাও তারা দেখিয়েছে 5 জনের মতো। তাহলে কি দাঁড়ালো? বিএনপি তাহলে ক্ষমতায় যাচ্ছে, 185 হোক আর যাই হোক, এর চেয়ে কমবে না, বরং বাড়তেও পারে কিছুটা। আমার মনে হয় বিএনপি এদের হিসাব অনুযায়ী তারা বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে। আমি আরেকটা হিসাবের কথা বলছি, যেটা বলছিলাম যে একটা পত্রিকা, একটা জাতীয় দৈনিক, ওনারা একটা হিসাব করেছেন ওনাদের মতো করে। এই হিসাবটা আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হয়েছে। আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এই কারণে, ওরা দুটো ভাগ করেছে। একটা ভাগ হলো যে নিশ্চিত জিতবে, আর একটা ভাগ হলো যে আসনগুলিতে খুব প্রতিদ্বন্দ্বিতা হবে। তাদের হিসাবে 88টা আসনে বিএনপি কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা না করেই জিতে যাবে। 88টা, 88। এই আসনগুলিতে বিএনপিকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতারই মুখোমুখি হতে হবে না। এরকমভাবে জামাত জিতবে 51টা আসনে, কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা নাই, তারা মোটামুটি নিশ্চিত তারা 51টা আসনে জিতে যাবে খুব ইজিলি। আর 17টা আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতবে। স্বতন্ত্র মানে ওই বিএনপি বিদ্রোহীরা 17টা আসনে তারা নিশ্চিতভাবে জিতবে। এখানে তাদের সঙ্গে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা বিএনপি হোক জামাত হোক, কেউ তার সঙ্গে ফাইট করতে পারবে না।
তারা এনসিপিকে দিয়েছে 2টি আসন, এই 2টি আসনে এনসিপিও বেশ আরামের সঙ্গেই জিতে আসবে। আমার ধারণা সম্ভবত এই দুটো, একটা হাতিয়ার আব্দুল হান্নান মাসুদ আর একটা হাসনাত আব্দুল্লাহ হতে পারে, আমি শিওর না, তবে আমার ধারণা তাই হবে। আমি শিওর হলে এখন বলবো না আর কি, তবু বললাম এই দুটো। তাদের হিসাবে জাতীয় পার্টি জিতবে 4টা আসনে, এগুলো একদম নিশ্চিত। এছাড়া এর বাইরে অন্যান্য বিভিন্ন দলের থেকে 4 জন প্রার্থী তারা জিতে আসবেন। এটা এই পত্রিকাটার বিভিন্ন করসপন্ডেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে তারা যেটা বের করেছেন। আমার ধারণা আরও অনেক পত্রিকায় কাজ করছেন, যদি এটা মিলে যায় আমি নির্বাচনের পরে পত্রিকাটার নামও বলবো আপনাদেরকে। এবং তাদের হিসাবে এই যে বললাম না কঠিন প্রতিদ্বন্দ্বিতা, তার সংখ্যা হলো 132টা আসনে। 132টা আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা তারা মনে করে। মানে এই 132টা আসনে আসলে ডিসাইডিং ফ্যাক্টর হবে। এই 132টা আসনে যারা জিতবে, যারা ভালো করবে, তারাই আলটিমেটলি সরকার গঠন করবে। তার মানে এই 132টা আসন থেকে বিএনপি যদি 62টা আসন পেতে পারে, তাহলে কিন্তু তাদের 150 হয়ে যায়। খুব সিম্পল কিন্তু। কাজেই আর এই 162টা থেকে 132টা থেকে জামাতকে পেতে হবে 99টা আসন। জামাত যদি 132টার মধ্যে থেকে 99টা পায়, কেবল তাহলেই তারা ক্ষমতা দখল করতে পারবে, মানে সরকার গঠন করতে পারবে। আর বিএনপির জন্য 62টাই এনাফ। আমি যদি এটাকে মাথায় রাখি, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি বিএনপির জন্য সরকার গঠন করাটা একটা সম্ভাবনাটা বেশি, ইজিয়ার আমার কাছে মনে হচ্ছে। কারণ 132টা আসনে মধ্যে থেকে জামাত ইসলাম মানে 99টা আসন জয়ী হয়ে যাবেন, এটা আসলে একটু কঠিন হয়তো বা হবে। কিন্তু আমরা সব মিলিয়ে যেটা দেখলাম, যে আপনি যেমন ধরা যাক, আমি একটা কথা বলি, প্রায়ই বলি আমি, যে গত 24 অগাস্টে সরকার পতন হয়েছিল। নির্বাচনটা যদি 24 ডিসেম্বরে হতো, তাহলে বিএনপিকে কিন্তু এত হিসাব নিকাশ করতে হতো না। কিন্তু 6 মাসের মাথায় না হয়ে, 4 মাসের মাথায় না হয়ে, 1.5 বছরের মাথায় হওয়াতে বিএনপিকে কিন্তু একটু হিসেব নিকাশের মধ্যে পড়তে হচ্ছে। কারণটা কি? এটা হলো আমার মূল প্রশ্ন। কারণটা কি? যত দিন গিয়েছে বিএনপির জনপ্রিয়তা কেন কমল? এই বিষয়টা নিয়ে কি বিএনপির নেতৃবৃন্দ ভেবেছেন একবার? কেন তাদের জনপ্রিয়তা কেন কমল? কারণ হলো দুটো। এই দুটো কারণে আমি উল্লেখ করতে চাই, এই কারণে যে এখান থেকে বিএনপির নেতৃবৃন্দেরও কিন্তু উপলব্ধি করা প্রয়োজন আছে যে কেন তাদের জনপ্রিয়তা কমল। প্রথমত যেটা হয়েছে, যে ওই সময় যদি হতো, তাহলে লোকে আওয়ামী লীগের কোনো সমর্থন ওই সময় ছিল না। আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল, সেটার কারণে আওয়ামী লীগের সমর্থন খুবই কম ছিল। কিন্তু পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, এদের যে দুঃশাসন বলেন, কুশাসন বলেন, এবং এদের মধ্যে অনেক লুটপাটও হয়েছে, এদের কারণে যত মানুষ কষ্ট করেছে, যত ডক্টর ইউনূসের সমালোচনা বেড়েছে, তত কিন্তু মানুষ ইউনূসের সরকারের সঙ্গে তুলনা করেছে আগের সরকারকে, বিএনপি সরকারকে না। কারণ বিএনপি সরকারকে তো অনেকে দেখেই নাই। সেই 2006 সালে কি দেখেছে 18 বছর আগে, ওটিকে আর মনে আছে নাকি ভাই কারো? কাজে যত এই সরকারের অপশাসন হয়েছে, যত এই সরকারের নেগেটিভ ইমেজ বেড়েছে, তত মানুষ কিন্তু আগের সরকার মানে আওয়ামী লীগ সরকারের কথা ভেবেছে। এবং সেটা তখন এই সরকারের ব্যাড ইমেজটা যে ভর করেছে বিএনপির উপর।